আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং টু অল। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সবার কি অবস্থা, আমরা কেমন আছি? ভালো জি স্যার। স্যার, ভালো ভালো স্যার। আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আচ্ছা, সো আমাদের আজকের ডিসকাশন টপিক হচ্ছে লেকচার 2। আর ফার্স্ট লেকচারে আমরা যা যা ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে আমরা পাইথন সম্পর্কে জেনেছিলাম, এর হিস্ট্রিটা জেনেছিলাম। এরপরে আমরা প্রিন্ট ফাংশনের কাজ দেখেছিলাম, গেটিং ইনপুট ফ্রম ইউজার সেটা দেখিয়েছিলাম। তার সাথে সাথে আমরা দেখেছিলাম যে আমরা যখন ইনপুট নেই, ডাইনামিক টাইপিংটা দেখেছি, যে পাইথন সাপোর্ট করে ডাইনামিক টাইপিং। আমাদের আগে থেকে টাইপটা বলতে হয় না, জাস্ট যখন ভ্যালু অ্যাসাইন করা হয় সেটা টাইপটা কাস্ট হয়ে যায়। তারপরে আমরা ইনপুট নেওয়া দেখেছি ইউজারের কাছ থেকে। ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাই ডিফল্ট যদি কোনো ইনপুট নেই সেটা আমাদের স্ট্রিং হিসাবে কাস্ট করে। সো এটাকে যদি আমরা প্রিসাইসলি কোনো একটা ফরম্যাটে বা কোনো একটা ডেটা টাইপে কনভার্ট করতে চাই, আমাকে ইনপুটের সময় মেনশন করে দিতে হবে। লাইক আমি ইন্টিজার নিতে চাই অথবা ফ্লোট নিতে চাই, সেক্ষেত্রে ইনপুট এই ফাংশনটার আগে ওই পুরোটুকুকে আমরা ইন্টিজার বা ওই ফাংশনের মধ্যে রেখে দিই। এরপর আমরা দেখেছিলাম একসাথে একাধিক ইনপুট কিভাবে নিতে হয়, এবং সেই ক্ষেত্রে আবার আমরা ডিরেক্টলি কনভার্ট করতে পারি না, রাদার দেন ইনপুট নেওয়ার পরে সেটাকে আমাদের টাইপ কাস্ট করতে হয়। সো সেটাও খুব সিম্পল হয়ে সেটা আমরা দেখেছিলাম। এরপরে আমরা দেখেছিলাম যে অবজেক্ট। সো আমরা বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করি সেটাকে আমরা কল করি অ্যাজ এ ভ্যারিয়েবল, এবং ভ্যালুটার উপর ডিপেন্ড করে ভ্যারিয়েবলটার টাইপটা কাস্ট হয়। বাট পাইথন কম্পাইলার অ্যাকচুয়ালি ওটাকে ধরে নেয় অ্যাজ এ অবজেক্ট, এবং অবজেক্ট অফ ইন্টিজার টাইপ বা অবজেক্ট অফ ফ্লোট টাইপ, এই জিনিস। তো এইগুলো আমরা দেখেছিলাম। আজকে আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমরা আলোচনা করব very important topic of all programming languages, that is control statement. So আমাদের কি টিউটোরিয়ালটা দেখার সুযোগ হয়েছিল? আমরা টিউটোরিয়ালটা দেখে এসেছি। জি স্যার, হয়নি স্যার। আচ্ছা, বলো তো বাকিদের কি অবস্থা? দেখছি স্যার। জি স্যার, দেখেছি। আচ্ছা, সো ওকে ফাইন। তো যদি আমরা দেখে আসি, আমরা একটু র্যান্ডমলি নেই তাহলে। নাজমুল হাসান, তুমি কি টিউটোরিয়ালটা দেখেছো, দেখার সুযোগ পেয়েছো? না স্যার, কারেন্ট ছিল না আমার এখানে। আচ্ছা, ওকে। সাইফুল, তুমি কি দেখেছো, দেখার সুযোগ হয়েছিল? সাইফুল ইসলাম। সাইফুল, আচ্ছা। অপূর্ব রয়, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। তুমি কি টিউটোরিয়ালটা দেখার সুযোগ পেয়েছিলে? না স্যার, দেখার সুযোগ পাইনি। আচ্ছা, ওকে। ইলভি রহমান, জি স্যার। তুমি কি দেখার সুযোগ পেয়েছিলে টিউটোরিয়ালটা? না স্যার। ওকে। অনিক, রাইট? অনিক বিন, অনিক বিন কি মুস্তফা, ক্যান ইউ হিয়ার মি? একিন স্যার। সরি, একিন। একিন, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। তুমি কি দেখার সুযোগ পেয়েছিলে টিউটোরিয়ালটা? না স্যার, আপাতত দেখিনি স্যার, আজকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে নাইম, ক্যান ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টিউটোরিয়ালটা দেখার সুযোগ পেয়েছিলে? স্যার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যেটা স্যার। হ্যাঁ, আমাদের কোর্সে তো আমরা আমাদেরটাই বলবো, তাই না? না মানে যে স্যার টিউটোরিয়াল লেখা ছিল, মানে টাইটেলটা স্যার। না স্যার, দেখা হয়নি স্যার, দেখবো স্যার। আচ্ছা, নুসরাত, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। তুমি কি দেখে এসেছিলে? স্যার, পুরাটা দেখতে পারিনি, সামনে প্রথমের কয়েক মিনিট দেখছিলাম। আচ্ছা। অর্পিতা, ক্যান ইউ হিয়ার মি?
Orpita is gone. Okay, anyway, so what is actually my intention is not to harass you or not to actually humiliate you, rather than just to let you know that it is very important to actually watch the tutorial, because the main purpose of actually providing the tutorial before the live class is to actually give you the chance to repeat same things 2 times. সো আমাদের যখন ফিজিক্যাল ক্লাসে আমরা ছিলাম আমাদের কিন্তু এই অপরচুনিটি ছিল না, আমরা জাস্ট ক্লাসে যাইতাম, কোর্স টিচার ক্লাসেই হচ্ছে ওইটাকে ডিসকাশন করতেন, ওইটারও কোনো রেকর্ড থাকতো না, সো দ্যাট আমরা যদি বুঝে থাকি তাহলে বুঝলাম, না বুঝলে আর কোনো স্কোপ থাকতো না। যদি আমাদের কাউন্সিলিং আওয়ার দেওয়া থাকতো তোমরা আসতে না, প্রবলেম হলো। বাট এখন যেহেতু আমরা অনলাইনে আছি, আমাদের এই স্কোপটা টিউটোরিয়ালটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা কি নিয়ে ডিসকাশন করতে যাব আগে থেকে তোমরা জানলে, সাথে সাথে প্রত্যেকটা কোর্স টিচার নিজেরাই তো তার টিউটোরিয়াল শেয়ার করে, সো যেভাবে আমি লাইভ ক্লাসে বলবো ওভাবেই আসলে বলার চেষ্টা করি, ইভেন টিউটোরিয়ালগুলোতে আরো বেটার ওয়েতে এক্সপ্লেন করা থাকে, সো দ্যাট ওখানে ওটা যদি দেখে এসে যদি কোনো কোশ্চেন কনফিউশন থাকে স্টিল, তাহলে আমরা তখন লাইভ ক্লাসে কোশ্চেনগুলো কনফিউশন নিয়ে আলোচনা করলে দেখা গেল যে আরো বেশি বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আমার 2 বার একটা জিনিস নিয়ে ডিসকাশন করার সুযোগ হয়ে গেল, আর 2 বার যদি একটা জিনিস নিয়ে আমরা ডিসকাশন করি আলটিমেটলি সবারই সব রকমের কনফিউশন বা সব রকমের প্রবলেমস ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ দ্য মেইন মোটো অফ অ্যাটাচিং দ্য প্রি রেকর্ডেড টিউটোরিয়াল। বাট আমরা যদি দেখে না আসি, আমি প্রোভাইড করার পরেও আমাদের বিএলসিতে তো অলরেডি আছে এবং ওয়েল প্ল্যান্ড আছে, উইকলি প্ল্যান করা আছে যে এই টপিকটা আজকে পড়বো, এই টপিকের এগেইনস্টে প্রি রেকর্ডেড টিউটোরিয়াল এটা। বাট আমরা যদি এই হ্যাবিটটা না তৈরি করি দেখে আসার, তাহলে তো একটু প্রবলেম। সো এনিওয়ে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, বাট আমি এক্সপেক্ট করবো এর পরবর্তী থেকে যখন আমরা শেয়ার করব তখন চেষ্টা করবো যে দেখে আসার, অর ইভেন আমার শেয়ারেরই তুমি ওয়েট করবে কেন, কারণ আমাদের বিএলসিতে তো অলরেডি দেয়া আছে। সো তোমার যখন ইলেকট্রিসিটি থাকবে, তোমার যখন নেট প্রবলেম থাকবে না, ওই সময় দেখে নাও না কেন, সমস্যা তো নেই, ঠিক আছে? সো এর পরবর্তী উইক থেকে আমরা যাতে একটু দেখে আসার চেষ্টা করি, কেমন? জি স্যার। ওকে স্যার। স্যার। স্যার ওটা কি স্যার আপনার চ্যানেল স্যার? এইটা হচ্ছে হ্যাঁ আমার চ্যানেল। আচ্ছা, যারা দেখে এসেছি তাদের কি কোনো কোশ্চেন ছিল বলো তো, তাহলে আমার জন্য আর একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, 2-একটা কোশ্চেন থাকলে একটু ভালো হয়। কারো কোনো কোশ্চেন বা কনফিউশন ছিল বলো তো? স্যার এন্ডের বলো। যেটা ওটা একটু বুঝাই দিলে এন্ডেডটা, গুড কোশ্চেন। হ্যাঁ, এন্ডেডটা আমি এক্সপেক্ট করছিলাম যে এন্ড থেকে একটা কোশ্চেন আসা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ, খুব চমৎকার একটা কোশ্চেন। সো আমরা যখন এন্ডে যাব তখন ওটা এক্সপ্লেন করব। আর কারো কোনো কোশ্চেন ছিল? আচ্ছা, ওকে। দেখো, এই যে যত বেশি কোশ্চেন হবে আমার এক্সপ্লেন করা তত বেশি ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এই কারণেই আমাদের টিউটোরিয়ালগুলো দেখে আসতে হবে। সো আমরা তাহলে শুরু করি। সো কন্ট্রোল স্টেটমেন্ট, যেমনটা আমরা শুরুতে বললাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অল অ্যাসপেক্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড উই অল নো হাউ কন্ট্রোল স্টেটমেন্ট ওয়ার্কস। দ্যাট মিনস আমরা যে প্রোগ্রামে লুপ এবং ইটারেশনকে কন্ট্রোল করি যে স্টেটমেন্টগুলো দিয়ে, সেটাকে আমরা বলি কন্ট্রোল স্টেটমেন্ট। অ্যান্ড in all programming language we have actually practices same control statements like if else, for, while, do while, and something like that. And in Python also we are going to discuss about those control statement. So আমরা বলছি এখানে কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট ইন দ্য অর্ডার ইন হুইচ দে আর রিটেন। তো যেভাবে আমরা লিখে রাখবো, লাইক এর আগে বি কে এক্সিকিউট করো অথবা বি এর আগে এ কে এক্সিকিউট করো, আমরা জাস্ট লুপিংটা বা ব্রাঞ্চিংটা ফিক্স করে দেবো, এটাকে বলে কন্ট্রোল স্টেটমেন্ট। This is called sequence execution. Various Python statement enable you to specify that the next statement to execute may be other than the previous one in sequence. So আমরা চাইলেই আমরা বললাম যে 3 নাম্বার লাইনের আগে তুমি 4 নাম্বার লাইনকে এক্সিকিউট করো। This is called transfer of control and it achieve with the Python control statement. So control statement ইউজ করার আগে আমাদের যেটা জানতে হবে যে কিছু কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডস গুলোকে আমরা আবার ভ্যারিয়েবলস হিসাবে অথবা অন্য কোনো ওয়েতে ইউজ করতে পারি না। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু সেটস অফ কিওয়ার্ডস থাকে, ঠিক তেমনই এখানেও আছে। যেমন ইফ আর ইফ এলসটাকে আমরা এখানে শর্ট ফর্মে লিখি, এটা
এলস ইফ, ELIF, এলস ইফ এটাকে আমরা বলি। তারপর else, while, for, true or false are the keywords that Python reserve to implement the features of control statement such as control statement. So using the keywords are use of a keywords as a variable name is a syntax error. So যদি আমরা এই keywords গুলোকে আবার variable name হিসাবে ইউজ করি তখন কিন্তু syntax error দেখাবে। আর কোনটা কি keywords কিনা সেটা কিন্তু আমরা যখন কম্পাইলারে বা আমরা এডিটরে লিখবো তখন কালার যদি চেঞ্জ হয় নরমাল কালারের চেয়ে তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা কিওয়ার্ডস। আর কিওয়ার্ডস গুলোকে আমরা কিন্তু কোনো ভ্যারিয়েবল নেম হিসাবে ইউজ করব না। সো এটা জাস্ট আমরা দেখার জন্য একটু দেখে নেব যে কি কি আছে, কোন যে কিওয়ার্ডস গুলো আসলে আমরা ভ্যারিয়েবল হিসাবে ইউজ করতে পারবো না। যেমন এখানে ডেফ আছে, ডেল আছে, এলিফ আছে, এলস আছে, ইফ আছে, ইম্পোর্ট আছে, ওর আছে, ইজ, ফাইনালি, কন্টিনিউ। সো আমরা আজকে কিছু কিছু দেখবো, যেমন আজকে আমরা ব্রেকের কাজটা দেখবো, কন্টিনিউ এর কাজটা দেখবো, এলিফ দেখবো, এলস দেখবো, ইফ দেখবো। সো এগুলো আমরা তাহলে দেখবো আজকে। সো প্রথমে চলে যাচ্ছি ইফ স্টেটমেন্টে। সো ইফ স্টেটমেন্টের আমরা সিকোয়েন্সটা বা ফ্লো চার্টটা সবাই জানি যে এইটা অ্যাট এ টাইমে শুধু একটাই অ্যান্সার দেবে, যদি ট্রু হয় তাহলে ট্রু, আর ফলস হলে কোনো কিছু সে বলবে না। সো যেমন আমি চেক করতেছি যে গ্রেডটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60, যদি হয় তাহলে প্রিন্ট করো পাস, আদারওয়াইজ কোনো কিছুই বলার দরকার নেই। সো এইটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। আর তাহলে খুব ইজিলি এটাকে আমরা এক্সিকিউট করতে পারি। জানি আমরা পাইথনে খুব বেশি সিকোয়েন্স আমাদের সিনট্যাক্স মেনটেন করতে হয় না, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই লিখি। সো আমরা একটা ইনপুট নিলাম যে 85, তারপরে আমরা কম্পেয়ার করতেছি যে গ্রেডটা কি এই 60 চেয়ে বড় কি সমান। সো আমরা দেখছি 60 এর বড়, সো প্রিন্ট করবে অবশ্যই পাস, আর যদি না হতো তাহলে কোনো কিছু প্রিন্ট করতে না। সো ফলস স্টেটমেন্ট বলতে এখানে কিছুই নেই, যদি ফলস হয়ে যায় তাহলে জাস্ট ডিরেক্টলি এক্সিকিউট করবে। সো এইটা ডিরেক্টলি এক্সিট করবে। সো এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আর ইফ স্টেটমেন্টের হচ্ছে এইটাও একটা ওই একই বিষয়। এখানে আমরা যেটা বললাম যে যদি ফলস হয় তাহলে যদি প্রিন্ট করতে চাই তাহলে হয়ে গেল হচ্ছে ইফ এলস। সাপোজ আমি বলছি যে এখানে শুধু 60 চেয়ে বড় অথবা সমান হলেই শুধু সে একটা স্টেটমেন্ট প্রিন্ট করবে, দ্যাট ইজ পাস। বাট যদি 60 চেয়ে ছোট হয়, লাইক আমি ইনপুট দিলাম হচ্ছে 50, তাহলে কিন্তু সে কোনো কিছু আউটপুট দেবে না ইউজারকে। So it is better to provide at least one output so that user can understand that what happening inside the code. So এটার জন্য আমাদের ইউজ করতে পারি আমরা else. সো আমরা যেটা করলাম এখন আগেরটুকু রিপিট করলাম, ইনপুট নিলাম সাপোজ 85, দেন আমরা কম্পেয়ার করছি গ্রেড কি 60 চেয়ে বড় অথবা সমান। সো এই ক্ষেত্রে আমাদের 60 চেয়ে বড় হবে, সো ডেফিনেটলি প্রিন্ট করবে পাস। বাট আমরা অল্টারনেটিভস ওয়েরও রেখা একটা ব্যবস্থা করে রাখলাম। সাপোজ আমরা যদি ইউজারের কাছে ইনপুট নেই, সে যে সবসময় 60 চেয়ে বড় ইনপুট দেবে এমনটা না হতে পারে। সো আমরা এলসে রেখে দিলাম যে যদি এলস হয় তাহলে প্রিন্ট ফেল, দ্যাট ইজ। সো তাহলে এটা যেটা করবে এটা হচ্ছে আমাদের আউটপুট। সো আউটপুট আসবে পাস বিকজ ইনপুট দেওয়া হয়েছে 85। সো এটাকে আমরা বলি হচ্ছে ইফ এলস। আমাদের সত্য হলেও একটা আউটপুট দেখাবে ইউজারকে, মিথ্যা হলেও তার এগেইনস্ট একটা আউটপুট দেখাবে। সো এটা হচ্ছে ইফ এলস। এবার হচ্ছে ইফ এলস ইফ এলস। সো যখন আমাদের একাধিক ওয়ে থাকে, সাপোজ আমরা ওই যে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় আছি, এখন আমরা কোন রাস্তায় যাব, সেক্ষেত্রে কিন্তু আমার ইফ দিয়েও হবে না, এলস ইফ দিয়েও হবে না, ইফ এলস দিয়েও হবে না, তখন আমাদের এলস ইফে চলে যেতে হবে, কারণ আমার একাধিক অপশন। যখনই 2 এর অধিক অপশন তখন হচ্ছে এলস ইফ। সো এইগুলো আমরা অলরেডি ইউজ করে আসছি, আমরা জানি এটা কিভাবে করতে হয়। যদি একাধিক হয় তখন সেই ক্ষেত্রে আমরা ইফ দিয়ে শুরু করব, তারপরে যতগুলা আছে শুধুমাত্র লাস্টেরটা ছাড়া বাকি সবগুলাকে আমরা তখন এলস ইফ দিয়ে ইউজ করব। সো এইখানে সুডো কোডটা দেওয়া আছে এবং কোডটা হচ্ছে এরকম যে you can test how many cases using the if else statement, and the following pseudocode displaying A for grades greater than or equal to 90, B for grades in the range of 80 to 89, and C for grades between 70 to 79, D for grades between 60 to 69, and F for other grades. So তাহলে এটা হচ্ছে আমাদের সুডোকোড বা অ্যালগরিদম। যদি 90 বা 90 এর বেশি পাই তাহলে A ডিসপ্লে করব, যদি 80 থেকে 89 এর মধ্যে পাই তাহলে আমরা B ডিসপ্লে করব, এন্ড সো অন। সো তাহলে এটাকে যদি আমরা কোডিং পার্টে নিয়ে আসি তাহলে তখন এরকম হয়ে যাবে
আমরা সাপোজ একটা ইনপুট নিলাম, এখানে একটা ইনপুট দেওয়া হয়েছে, বাট আমরা ইউজারের কাছ থেকে গ্রেডটা ইনপুট নিতে পারি। তারপরে যেটা হচ্ছে যে আমরা প্রথমে ইফ দিয়ে স্টার্ট করলাম, ইফ গ্রেড ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 90 প্রিন্ট করবে এ, এবং যেহেতু আরো একাধিক আছে সো লাস্টেরটা ছাড়া বাকি যে অপশনগুলো আছে সেগুলো আমরা ইউজ করব হচ্ছে এলস ইফ, ইএলআইএফ। ইফ গ্রেড ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80 তাহলে হচ্ছে বি, ইফ গ্রেড ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 70 তাহলে সি এন্ড সো অন। আর যদি 60 এর মধ্যে না হয় তাহলে এলসে রেখে দিলাম যে 60 ছাড়া বাকি যতগুলো গ্রেড হবে, অর্থাৎ 0 থেকে 69 পর্যন্ত, সেটা আমরা এলসে রেখে দিলাম, সেটা হচ্ছে এফ। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এগুলো যখন আমরা অন্য ল্যাঙ্গুয়েজে ইউজ করতাম তখন খুব ডিফিকাল্ট হইতো, বাট এখানে খুবই সিম্পল ওয়েতে আমরা ইউজ করে ফেলতেছি। সো এখানে আমাদের ফ্লো চার্টটাও দেওয়া আছে। এরপর আমরা চলে গেলাম হোয়াইল। সো হোয়াইল আর ফর লুপ এই দুইটা ইউজ করা হয় আমাদের রিপিটেটেড লুপের কারণে, ইটারেশন প্রসেসকে ইমপ্লিমেন্ট করার কারণে। সাপোজ আমরা এরকম একটা কেস ইমপ্লিমেন্ট করছি, while there are more item in your shopping list, buy next item and cross it off your list. So যতক্ষণ আমার লিস্টে আইটেম থাকবে ততক্ষণ আমরা ওভার এন্ড ওভার এগেন শপিং করব, এবং যখনই একটা আইটেমের শপিং শেষ হবে সেটাকে আমরা ক্রস করে দেব। সো এটা হতে পারে while. If the condition there are more item on the shopping list, আচ্ছা আমরা একটা প্রোগ্রাম দেখি তাহলেই হবে। Let's use while statement to find the first power of 3 larger than 50. So এখানে একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, এটাকে আমরা while দিয়ে এক্সিকিউট করব। সো প্রবলেম স্টেটমেন্টটা কি আমরা বুঝতে পারছি? বলো তো প্রবলেমটা আমাদের কি বলতেছে? এনিওয়ান? না স্যার বুঝিনি, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, কেউ বুঝেছি যে আমাদের মানে প্রবলেম স্টেটমেন্টটা কি? আমার যদি কোশ্চেন আমরা না বুঝি তাহলে আনসার তো বুঝবো না, তাই না? সো আমার এখানে এই প্রবলেম স্টেটমেন্টটা বা আমাদের প্রবলেম কোশ্চেনটা কি? এনিওয়ান? ম্যাম সরি স্যার, হ্যাঁ। 3টা প্রোডাক্ট যদি 50 এর বেশি হয় এমন কিছু স্যার। না, আবার পড়ো তো দেখি, আমরা আবার একসাথে 3টা পড়ি। প্রোডাক্ট নিয়েছি আমরা, ওটা যদি 50 এর Let's বেশি হয়। use a while statement to find the first power of 3. Power of 3 মানে কি? 3 এর পাওয়ার। জি ঠিক আছে, 3 এর পাওয়ার আমরা করছি, এবং যেই মুহূর্তে 3 এর পাওয়ারটা লার্জার দ্যান 50 হয়ে যাবে তখন আমরা থেমে যাব, তার আগ পর্যন্ত আমাদের এটা চলতে থাকবে। সো আমরা সাপোজ প্রথমে নিলাম পাওয়ার অফ মানে 3। স্যার যে কোনো সংখ্যার উপর পাওয়ার 3 মানে 3 দিয়ে যখন যোগ করতে থাকবে কোন থেকে যে কোনো সংখ্যার উপর না, 3 এর উপর পাওয়ার। ইয়ে করা যাবে না। পাওয়ার তো 3 থেকে। হ্যাঁ আচ্ছা আমি বলি। সো আমরা প্রথমে নিব কি 3 এর পাওয়ার 1, তো 3 এর পাওয়ার 1 দিলে হবে 3। এরপর 3 এর পাওয়ার 2, তো 3 এর পাওয়ার 2 দিলে কত হবে? 9। এরপর 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 দিলে কত হবে? 27। এরপরে 3 এর পাওয়ার দিলাম 4। আচ্ছা, এবং প্রতিবারই করার পর এটাকে চেক করবে এটা কি 50 এর চেয়ে বড় অথবা সমান কিনা। যদি 50 এর চেয়ে বড় হয় তাহলে থেমে যাবে। 3 কি 50 এর চেয়ে বড়? না স্যার। না স্যার। তাহলে থামবে না। সেই তুলনায় তো 5 পর্যন্ত এটা 5 বলে 5 পর্যন্ত না, আমাদের চেক করবে, বলা হয়েছে যে while statement to find the first power of 3 larger than 50, অর্থাৎ 50 এর বেশি সবচেয়ে বড় প্রথম সংখ্যাটা। 3 কে পাওয়ার আমরা দেব, দিতে দিতে 50 এর বেশি যখন হয়ে যাবে, প্রথমবার 50 এর থেকে বেশি হয়ে যাবে, তখন সে ওইটাকে প্রিন্ট করবে। যেমন এখানে আমরা 3 পাইছি, 50 এর চেয়ে বড় না। 9 পাইছি, বড় না। 27 পাইছি, বড় না। সো এক এক করে পাওয়ারটা বাড়ছে। এবার কত হবে? 3 টু দি পাওয়ার 4 কত? 81। এত সময় লাগে কেন? সবটাকে কেজি স্কুলে আবার পাঠাবো। সো 81। এবার কি হবে? 81 কি 50 চেয়ে বড় নাকি ছোট? স্যার বড় স্যার। বড় স্যার। তাহলে দেখো, প্রথমবার আমরা 50 চেয়ে বড় যেটা পাইলাম সেটাই হচ্ছে আমাদের আনসার। সো 81ই হবে আমাদের আনসার। সো এই জন্য প্রোডাক্টটা হচ্ছে 80। সো প্রবলেমটা এইটাই যে ফার্স্ট অফ পাওয়ার অফ 3 দ্যাট ইজ লার্জার দ্যান 50। সো পাওয়ারটা হচ্ছে 4, বাট আমাদের প্রোডাক্টটা মেনশন করতে বলছে, প্রোডাক্টটা হচ্ছে 83। দ্যাটস ইট। সো আমরা প্রতিবারই প্রথম থেকে প্রোডাক্ট নিলাম বা 3 নিলাম, এরপরে
3 ইকুয়াল টু 3 মাল্টিপ্লাই বাই 3, অর্থাৎ 3 এর পাওয়ার 1, এরপরে 3 এর পাওয়ার 2 এক এক করে বাড়াচ্ছি এবং প্রতিবারই কম্পেয়ার করছি। যতক্ষণ এটা ট্রু থাকবে ততক্ষণ এটা চলতে থাকবে, আর যখনই এটা ফলস হয়ে যাবে, অর্থাৎ আমাদের 50 চেয়ে এখানে বলা আছে যে 50 বড় অথবা সমান, সো যখন 80 অন হয়ে যাবে তখন এটা ফলস হয়ে যাবে, আর ফলস হলে তখন লুপ থেকে বেরিয়ে চলে আসবে। আর আমাদের এখানে লুপ মেনশন করার জন্য আমরা কোনো ব্রেসিস বা ব্লক ইউজ করি না, এখানে স্টিল ব্লক এক্সিস্ট করে, বাট আমরা যেটা করি এখানে হচ্ছে আমরা কিছু লাইন অ্যালাইনমেন্ট ইউজ করি। সাপোজ আমি একটা লুপের মধ্যে আছি, সো এই লুপটা শুরু হবে হচ্ছে যে এই সিম্বলটা দিয়ে, এবং এটার স্পেসটা হবে, স্পেসিংটা হবে 2টা স্পেস পর থেকে, অর্থাৎ এই যে ওয়াইল ব্লকের মধ্যে যতটুকু আছে সেটা 2টা স্পেস পর থেকে শুরু হবে। সো আমরা এটা একটা কোডিং দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এবার চলে গেলাম আমরা ফর স্টেটমেন্টে। সো ফর স্টেটমেন্ট আর হোয়াইল স্টেটমেন্ট আমাদের অলমোস্ট সেম, রাদার দেন আমরা হোয়াইল ইউজ না করে ফরটাই বেশি ইউজ করি যখন আমাদের ইটারেশন প্রসেস, অর্থাৎ একই জিনিস একাধিকবার এক্সিকিউট করতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং প্রিন্ট করার ক্ষেত্রে সে প্রিন্ট যখন করে তখন কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টারই প্রিন্ট করে, যদিও আমরা একটা স্ট্রিং একসাথে প্রিন্ট করতে যাচ্ছি, বাট সে কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টারই প্রিন্ট করছে। বাট এত ফ্রিকুয়েন্টলি প্রিন্ট হয়, এত ন্যানো সেকেন্ডের মধ্যে প্রিন্ট হয় যে আমরা আসলে রিয়েলাইজ করি না যে সে ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করছে, আমরা রিয়েলাইজ করি যে সে হয়তো পুরো স্ট্রিংটা অ্যাট এ টাইমে প্রিন্ট করছে। সো এখানে যেমন আমরা রেখে দিছি হচ্ছে তোমার সবগুলা ফরের মধ্যে, এবং ফরের পরে যেটা আমরা ইউজ করি সেটাকে এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে কল করা হয়, এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে ইটারেটর ভ্যারিয়েবল বলা হয়, ইটারেটর ভ্যারিয়েবল। আমার মনে হয় নেক্সট স্লাইডে এটা নিয়ে ডিসকাশন আছে। সো আপাতত আমরা যেটা করছি, আমরা এবং সবগুলা রেখে দিলাম ক্যারেক্টার ইটারেটর ভ্যারিয়েবলের মধ্যে, এরপর আমরা ক্যারেক্টারকে প্রিন্ট করছি, এবং প্রিন্ট করার সময় আমরা এন্ড এই হচ্ছে স্টেটমেন্টটা ইউজ করছি। এখন একজন অলরেডি কোশ্চেন করেছো যে এন্ডটা আমরা কেন ইউজ করি, ভেরি গুড কোশ্চেন ইট ইজ, বিকজ আমরা এন্ডটা অনেক বেশি ইউজ করব এবং আমাদের জানা দরকার কেন আমরা এন্ডটা ইউজ করি। সো লেট মি ক্লিয়ার, এন্ড ইউজ করার একটা কারণ হচ্ছে আমরা যখন প্রিন্ট ফাংশন ইউজ করি, সো প্রিন্ট ফাংশন যেটা করে বাই ডিফল্ট সে একটা নিউ লাইন প্রিন্ট করে, স্ল্যাশ এন, সে একটা নিউ লাইন প্রিন্ট করে। দ্যাট ইজ, আমি যদি প্রথমে প্রিন্ট এন লিখে এর মাঝে আমরা কিছু লিখি, আবার যদি প্রিন্ট লিখে এর মাঝে কিছু লিখি, তাহলে দেখবা যে আমার প্রোগ্রামের আউটপুটে কিন্তু এই দুইটা লাইন দুইটা ডিফারেন্ট লাইনে দেখাচ্ছে, আমার একসাথে কিন্তু দেখাচ্ছে না। আমরা যেমন গত ক্লাসে দেখেছি, তাই না? যেমন আমরা ওই যে দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার সময় আমরা প্রথমে মেসেজ রেখেছিলাম ইন্টার ফার্স্ট নাম্বার, ইন্টার সেকেন্ড নাম্বার, দুইটা প্রিন্ট ফাংশন ইউজ করে। সো দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট লাইনে ছিল, তাই তো? রিমেম্বার? আচ্ছা, এখন আমরা জানি যে এটা বাই ডিফল্ট নিউ লাইন ক্রিয়েট করে, বাট যখন আমরা একটা স্ট্রিং প্রিন্ট করছি, আমরা স্ট্রিংটা ডেফিনেটলি চাই যে সে নিউ লাইনে প্রিন্ট না হলে পুরো স্ট্রিংটাই একটা লাইনে প্রিন্ট হোক, কারণ সে তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করবে। সো প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট করার পরেই যদি আমরা এই এনটা ইউজ না করি, তাহলে সে যেটা করবে আর একটা নিউ লাইন ক্রিয়েট করবে, তারপরে সে আর এখানে প্রিন্ট করবে, ও এখানে প্রিন্ট করবে, জি এখানে প্রিন্ট করবে, অ্যান্ড সো অন, কারণ তার ক্যারেক্টারিস্টিকটাই, তার বৈশিষ্ট্যটাই এরকম প্রিন্টএফ এর। বাট আমরা যখন এরকম হবে যে আমরা কোনো একটা প্রিন্ট ফাংশনের কাজকে এইভাবে করার তো চেষ্টা করব যে পুরোটুকু স্টেটমেন্টকে একটা সিঙ্গেল লাইনে প্রিন্ট করার ক্ষেত্রে, অথবা যখন আমরা লিস্টে মুভ করব, লিস্টে কিন্তু আমাদের অনেকগুলো আইটেম থাকে সেপারেটেড বাই কমা। সো আমরা যখন চাইবো যে আমাদের লিস্টের আইটেমগুলা সব একটা সিঙ্গেল লাইনে প্রিন্ট করুক, তখন কিন্তু আমরা এই যে ইন্ড এই কিওয়ার্ডসটা ইউজ করব, এবং এন্ড কিওয়ার্ডসটা এন্ড উইথ এ কোটেশন, ফ্রি কোটেশন আর এমটি কোটেশন, এবং এই এমটি কোটেশনে আমরা যতটুকু স্পেস দেব ততটুকু স্পেসই ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টারের মধ্যে ক্রিয়েট হবে। যেমন এখানে আমরা মোস্ট প্রবাবলি দুইটা স্পেস ইউজ করেছি, সো দ্যাট প্রত্যেকটা প্রিন্ট করার পরপরই দুইটা করে স্পেস সে ক্রিয়েট করেছে। আবার যদি আমরা চাইতাম যে কোনো স্পেস আমরা রাখবো না, তো ফাইন, আমরা এইভাবে রেখে দিলাম। সো তাহলে প্রোগ্রামিং যেমনটা ভাবে এভাবে করা হয়েছে ঠিক তেমনই এভাবে মানে এক্স্যাক্টলি একটা স্ট্রিং এর মতো লাগতো। বাট এখন আমরা
এখানে বোঝানোর চেষ্টা করছি যে আসলে প্রিন্ট করার সময় সে স্ট্রিং না, সে ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করে। সো আবার এখানে স্টেটমেন্টও এরকমও ছিল যে লেটস ডিসপ্লে প্রোগ্রামিং উইথ ইটস ক্যারেক্টার সেপারেটেড বাই 2 স্পেস। সো এই কারণে এখানে আমরা একটা ফাঁকা রেখে দিয়েছি, 2টা স্পেস ফাঁকা। তাহলে আমরা এবার বুঝতে পেরেছি যে এন্ড কিওয়ার্ডটা আমরা কেন ইউজ করি। জি স্যার। স্যার স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ ট্যাবও ইউজ করা যায় না, ট্যাব না কি জানো সরি আরেকবার বলো। তো স্যার। হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো, খেয়াল করিনি। স্যার অনেকগুলা 4টা স্পেসের মতো দিলে ট্যাব ইউজ করা হয় না? ট্যাব এটা তো আলটিমেটলি আমরা ট্যাবই দিচ্ছি, তাই না? স্পেস দেওয়া মানে তো আলটিমেটলি ট্যাব দেওয়া আর কি। তো এখানে আমরা যতটুকু ফাঁকা যেমন স্যার চাই, স্ল্যাশ টি দেই যে হ্যাঁ স্ল্যাশ টি দিয়েও হবে। তো সেই ক্ষেত্রে স্ল্যাশ টি দেবো আমরা কি জন্য, তখন সাপোজ একটা প্রিন্ট লাইনের মধ্যে আমরা 2টা স্টেটমেন্ট রেখেছি, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা স্ল্যাশ টি ইউজ করতে পারি, রাইট? হ্যাঁ বলো তো। স্যার যদি স্যার ওই ইয়াটাতে আমরা যদি স্যার কোনো ডট বা অন্য কোনো চিহ্ন দেই তাহলে কি স্যার প্রত্যেকটা ওয়ার্ডের আগে ওটা আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে এখানে তো তাই করতেছে না, প্রত্যেকটা ওয়ার্ডের আগে না, প্রত্যেকটা ক্যারেক্টারের আগে তুমি বলতে যাচ্ছো। জি স্যার, ক্যারেক্টার আগে। কিন্তু তখন আবার যেটা হবে সে হচ্ছে প্রত্যেকটার আগেই তৈরি করবে, রাইট? যেমন এখানে আমরা 2টা স্পেস দিয়েছি, সো প্রত্যেকটা প্রিন্ট করার আগে সে স্পেস। তো আমরা যদি এখানে একটা সে কমা দিতে চাচ্ছি, তো তাহলে প্রত্যেকটার আগে সে কমা দেবে, রাইট? এটা আমরা করতে পারি এন্ডের সাহায্যে। ওকে, আমরা একটু দেখে নেব, এটা এক্সিকিউট করে দেখব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এবার আমরা চলে আসলাম হচ্ছে ইটারেবলস, লিস্ট আর ইটারেটরস। সো দ্য সিকোয়েন্স টু দ্য রাইট অফ দ্য ফর স্টেটমেন্ট is in keyword must be an iterable. An iterable is an object from which for statement can take one item at a time until no more item remains. যেমন এখানে এই যে বলতেছে কি যে ফরের পরেই আমরা যেটা ইউজ করি, যে ওয়ার্ডটা, সেটাকে আসলে বলা হয় হচ্ছে ইটারেটর ভ্যারিয়েবল। যেমন এখানে আমরা নাম্বারটা হচ্ছে আমাদের ইটারেটর ভ্যারিয়েবল। সো ইটারেটর ভ্যারিয়েবলটা কি কাজে ইউজ হয়? ইটারেটর ভ্যারিয়েবল থেকেই ফর যেটা করে, অ্যাট এ টাইমে একটা করে আইটেম নেয় এবং সেই আইটেমটা এক্সিকিউট করে, এবং সে এটাকে কন্টিনিউ করে যতক্ষণ না সবগুলো আইটেম শেষ হয়। যেমন এখানে আমরা যখন বলতে ফর নাম্বার ইন এইটা, তো এটা হচ্ছে লিস্ট, এটাকে বলে আর কি। লিস্টের সংকেতটা এরকম যে আমাদের স্কোয়ার ব্রেসেস দিয়ে শুরু হবে এবং সেপারেটেড বাই আইটেমস গুলো সেপারেটেড বাই কমা। আমরা লিস্টে আরো ডিটেল পড়বো, বাট আপাতত জানি যে এটা হচ্ছে আমাদের লিস্ট। সো যখন আমরা বললাম এরকম যে ফর নাম্বার ইনটা হচ্ছে, তো আমরা কিওয়ার্ড পড়ে আসলাম যে এটা একটা কিওয়ার্ড, আর নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে, এটা অন্য নামও হতে পারতো, আমরা এনও বলতে পারতাম, আইও বলতে পারতাম, বাট ফরের পরেই যেটা আমরা ইমিডিয়েটলি ইউজ করি ওইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এবং ওইটাকে আমরা বলি হচ্ছে ইটারেটর ভ্যারিয়েবল। সো তাহলে সবগুলা ভ্যালু তখন চলে আসলো হচ্ছে এই ইটারেটর ভ্যারিয়েবলের কাছে। ফর তখন কি করবে, এই ইটারেটর ভ্যারিয়েবল থেকে একটা একটা করে ভ্যালু নেওয়া শুরু করবে। যেমন সে নাম্বারের কাছে এখন সবগুলো আছে, সো ফর যেটা করবে প্রথমে সে 2 নেবে, তারপরে আবার 3 নেবে, তারপরে আবার 0 নেবে, তারপর 17 নেবে, যতক্ষণ না শেষ হবে, তারপরে 9 নেবে। সো 9 নেওয়ার পরে তখন নাম্বারে এই ইটারেটর ভ্যারিয়েবলে আর কোনো ভ্যালু থাকবে না, সো তখন ফর থেমে যাবে। থেমে যাওয়ার পরে সে ওই লুপ থেকে বেরিয়ে যাবে, লুপ থেকে বেরিয়ে যায় তখন যে তাকে যে কাজটা করতে বলা হবে সেই কাজটা তখন করবে। যেমন এখানে আমরা যেটা করছি যে আমরা লিস্টে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমের একটা সামেশন দেখানোর চেষ্টা করছি। তো ভেরি সিম্পল, আমরা বলছি টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার। নাম্বারটা হচ্ছে কি আমাদের ইটারেটর ভ্যারিয়েবল। সো তাহলে এক এক করে আগে টোটাল সমান আমরা বলে দিয়েছি হচ্ছে 0। সো এখানে 0টা ইম্পর্টেন্ট এই সেন্সে না যে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করছি। ইন আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উই সেড দ্যাট উই হ্যাভ initialized total variable, but in Python we said that we are actually trying to say that total is a integer variable, that's why we assign 0. তো এরপরে আমরা যেটা করছি টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার, তার মানে নাম্বারের প্রথমে আছে 2, সো 2 হচ্ছে 0 এর সাথে যোগ হবে, এরপরে নাম্বারে আসবে 3 হবে যে 2 এর সাথে যোগ হবে, যোগ তো হবে না -3 যেহেতু, এরপরে নাম্বারে থাকবে হচ্ছে 0, সো এটা প্লাস হবে, এরপরে নাম্বারে আছে 17, এটা প্লাস হবে, এরপরে নাম্বারে আছে 9, এটা প্লাস হবে, এন্ড দেন রেজাল্টটা থাকবে হচ্ছে টোটালে, আমরা জাস্ট টোটালটা প্রিন্ট করে দিলাম, দ্যাটস ইট। সো এই কারণে আমরা বলছি যে লিস্টটা খুব এফেক্টিভ একটা ওয়ে, লিস্ট এন্ড সিকোয়েন্স, টাপলস,
অর আমরা ডিকশনারি এগুলো দেখবো। আপাতত আমরা লিস্টের জাস্ট একটা সিম্পল ইউজ দেখলাম, বাট এটার ব্রডার পিকচারটা আমরা দেখবো। স্যার হ্যাঁ বলো। আমরা যদি নরমালি একটা ভেরিয়েবলের মধ্যে কোনো মান রাখি তাহলে তো ওটা টোটালটা মানে একবারেই দেখায়, আলাদা আলাদা করে নিতে পারে না, কিন্তু এটা তো আলাদা আলাদা করে নিতেছে, এরকমই তো। হ্যাঁ, এখানে টোটালে আমরা যদি আলাদা ভ্যালু রাখি তখন তো আবার আমাদের এই রেজাল্টটা তো কারেক্ট আসবে না, তাই না? আমাদের জিরোই রাখতে হবে। স্যার এটা কি সিঙ্গেল সিঙ্গেল টোটালের সাথে প্লাস হয়ে এটা করে নাকি স্যার সিঙ্গেল সিঙ্গেল, এক্স্যাক্টলি সিঙ্গেল সিঙ্গেল, দ্যাটস ওয়াই আমরা ফর ইউজ করছি। তাছাড়া তো ফরের কোনো পারপাসই নেই যদি একসাথে হয়ে যায়। এটা ইটারেশন বলেই তো আমরা ফর ইউজ করেছি, তাই না? সো এটাই আমি বলছি যে প্রথমবার লুপটা ঘুরবে, ঘোরার পরে সে 0 এর সাথে 2 কে যোগ করবে, যোগ করার পরে সে কি চেক করবে যে লিস্টে আর কোনো আইটেম আছে কিনা, অর্থাৎ নাম্বারটা এখন আমার ইটারেটর ভ্যারিয়েবল, সেটাতে আর কোনো আইটেম আছে কিনা, অবশ্যই আছে। সো আবার সে যাবে, সে আইটেমটাকে পিক করবে এবং টোটালের সাথে যোগ করবে, আবার চেক করবে যে লিস্টে আর কোনো আইটেম আছে কিনা, ইয়েস আছে, আবার সে যাবে 0 কে টোটালের সাথে যোগ করবে, এন্ড সো অন। যখন সে দেখবে যে আর কোনো আইটেম নেই তখন সে এই লুপ থেকে বের হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, গুড কোশ্চেন। সো এরপরে আমরা চলে আসলাম আরো একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এফেক্টিভ একটা কিওয়ার্ডস, যেটা হচ্ছে রেঞ্জ কিওয়ার্ডস বা ফাংশন। So let's use the for statement and the built-in range function. So range function the built-in to iterate precisely 10 item display in the value from 0 through 9. So range function টা এটা খুবই ইউজফুল একটা ফাংশন এবং এটা আমরা 3 ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারি। এবং রেঞ্জ ফাংশন হচ্ছে আর্গুমেন্ট নেয়। সাপোজ আমরা বললাম রেঞ্জ, দেন আমরা যদি 1 আর্গুমেন্ট দেই, সাপোজ আমরা বললাম 5, তাহলে সে যেটা করবে, সে 5টা ভ্যালু কাউন্ট করবে এবং সেই ভ্যালুটা শুরু হবে 0 থেকে। তার মানে 0, 1, 2, 3 and 4, এই যে 5টা ভ্যালু, সে 5টা ভ্যালুকে কাউন্ট করবে। তো রেঞ্জে আমরা একটা সিঙ্গেল আর্গুমেন্ট দিতে পারি। সেই ক্ষেত্রে সিঙ্গেল আর্গুমেন্টটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার লাস্ট আইটেম, অর্থাৎ আমার আউটপুটটা হবে যতক্ষণ এটার চেয়ে লেস দেন থাকবে ততক্ষণ। যখনই ইকুয়াল হয়ে যাবে তখন এটা থেমে যাবে। তার মানে 0 থেকে 4 পর্যন্ত সে প্রিন্ট করবে। আবার আমরা রেঞ্জকে ইউজ করতে পারি হচ্ছে 2 আর্গুমেন্ট দিয়ে। 2 আর্গুমেন্ট অর্থাৎ হচ্ছে আমি সাপোজ দিলাম হচ্ছে 1 আর দিলাম হচ্ছে 6। সো যখন আমি 2 আর্গুমেন্ট দেই, তার মানে আমি মেনশন করি যে আমাদের কাউন্টিং স্টার্ট হবে 1 থেকে এবং শেষ হবে যতক্ষণ হচ্ছে 6 এর থেকে ছোট থাকবে ততক্ষণ। তো তার মানে আমাকে প্রিন্ট করবে কত? 1, 2, 3, 4, 5, 6 কি প্রিন্ট করবে? না স্যার, জি না 6 প্রিন্ট করবে না। সো আমার তাহলে 2 আর্গুমেন্টেড রেঞ্জ যখন আমরা ইউজ করব, তার মানে আমাদের মেনশন করি যে ফার্স্ট আর্গুমেন্টটা মেনশন করে কোথায় থেকে আমরা স্টার্ট করব, সেকেন্ড আর্গুমেন্টটা মেনশন করে যে এটা লেস দেন পর্যন্ত আমরা প্রিন্ট করব। অর্থাৎ আমরা বলছি 6, তার মানে 6 এর ইমিডিয়েটলি আগের সংখ্যাটা 5, সো সে 5 পর্যন্ত প্রিন্ট করবে। এটা সব বুঝতে পারছি? স্যার কোন স্যার লিমিটেড না থাকলে তাহলে স্যার 0 থেকে প্রিন্ট করব। যদি আমার লিমিটেড না থাকে বা আমরা যদি 0 থেকে প্রিন্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা 0 তে, হ্যাঁ ওইটা কখন 0 থেকে সে প্রিন্ট করবে, যদি অন আর্গুমেন্টেড হয় তাহলে সে তখন শুরু করবে 0 থেকে। কারণ আমরা জানি যে প্রোগ্রামিং এ কাউন্টিং শুরু হয় 0 থেকে। আচ্ছা, আবার কোডে তো স্যার এটা করতে গেলে স্যার i++ আর এটা যদি রেঞ্জের মধ্যে আমি ডিক্লেয়ার করে দিই 0,10, হ্যাঁ সেটা করতে পারো। 0,10 মানে হচ্ছে আমরা 0 থেকে শুরু করব এবং শেষ করব হচ্ছে 9 এ গিয়ে, সেটা আমরা করতে পারি। জি স্যার। আমরা 0 থেকে স্টার্ট করতে পারি। এটা আমি দেখালাম কারণ 0 থেকে অলরেডি এখানে দেখানো হয়েছে, এই জন্য আমি ডিফারেন্ট কিছু দেখালাম। আচ্ছা, রেঞ্জে আমরা 3 আর্গুমেন্টেড ওয়েতেও ইউজ করতে পারি। সাপোজ আমি দিলাম 0, দিলাম হচ্ছে 6 আর দিলাম হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে প্রথম যে দুইটা, সে দুইটা এক্স্যাক্টলি এখানে যে দুইটা বলে আসছি ওইটাই, অর্থাৎ 0 থেকে আমার স্টার্ট হবে এবং লেস দেন 6 পর্যন্ত সে প্রিন্ট করবে, অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত। বাট এবার থার্ড আর্গুমেন্টটা কি মেনশন করছে? থার্ড আর্গুমেন্টটা মেনশন করছে হচ্ছে ডিফারেন্স অর ইনক্রিমেন্ট, অর্থাৎ 0 থেকে প্রিন্ট করার পরে সে কত করে ইনক্রিমেন্ট করবে। তার মানে এখানে কি হবে, এখানে কিন্তু 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হতো যদি আমরা সেকেন্ড
থার্ড আর্গুমেন্ট ইউজ না করতাম, বাট থার্ড আর্গুমেন্ট আমরা ইউজ করছি এবং সেটা হচ্ছে দ্য ওয়ে অফ ইনক্রিমেন্ট। সো প্রথমে সে 0 প্রিন্ট করবে, এরপরে 2 করে ইনক্রিমেন্ট, তার মানে 2 প্রিন্ট করবে, এরপরে 2 করে ইনক্রিমেন্ট, তারপরে সে 4 প্রিন্ট করবে। এরপরে কি আর কিছু প্রিন্ট করবে? জি না স্যার। আর কিছু প্রিন্ট স্যার, করবে না। তাহলে তো আমরা এইভাবে স্যার ইভেন অর্ডার বের করতে পারি। এক্স্যাক্টলি, ডেফিনেটলি। আমরা এর আগে কত খাটুনি খেটে, গাধার খাটুনি খেটে ইভেন অড বের করেছি, বাট এখন আমরা জাস্ট একটা সিঙ্গেল লাইনে ইভেন অড বের করে ফেলবো। সো দ্যাটস ওয়াই পাইথন ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ফান থিংস টু ডু। সো ডেফিনেটলি এভাবে আমরা ইভেন অড ইভেন বের করতে পারি, অর ইভেন আমরা থার্ড আর্গুমেন্ট হিসাবে আমরা ডিক্রিমেন্টও করতে পারি। মাইনাস যদি ইউজ করি তাহলে ডিক্রিমেন্টিং অর্ডার এসে যাবে। সো ইদার ওয়ে তাহলে দেখো রেঞ্জটা কত এফেক্টিভ। আমরা 3 ওয়েতে ইউজ করতে পারি, যেমন হচ্ছে এখানে প্রথম যে এক্সাম্পলটা, এখানে একটা আর্গুমেন্ট ইউজ করা হয়েছে 0 থেকে 9 প্রিন্ট করবে। সো তাহলে রেঞ্জ রেখে দিয়েছে 10 হওয়া মানে হচ্ছে 0 থেকে 9, এবং এন কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, একটা করে স্পেস রাখা হয়েছে, তাহলে প্রত্যেকটা প্রিন্ট করার পরে একটা করে স্পেস সে ক্রিয়েট করবে। আবার নিচেরটাতে কি করা হয়েছে, নিচেরটাতে ওই সেম কাজটা করা হয়েছে, বাট এবার যেটা করা হয়েছে যে সবগুলা টোটাল বের করা হয়েছে। সো খুব সিম্পল, আমরা টোটাল বলে একটা ভ্যারিয়েবল রেখে দিলাম এবং প্রতিবার করার পরে আমরা এই যে ইটারেটর ভ্যারিয়েবলটাকে যেটা করতেছি যে টোটালের সাথে যোগ করতেছি। সো ওই যে এই এক্সাম্পলটার মতোই কাজ করতেছে। তো যখন আমরা বলবো 10, তার মানে 0 থেকে 9 পর্যন্ত সবগুলা সামেশনটা সে বলে দেবে। তো দেখো আমরা এই প্রোগ্রামগুলোও করে আসছি এবং এটা করতেও খুব ডিফিকাল্টি ফেস করতে হয়েছে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করো। ওইটাও কিন্তু একটা বিগ প্রোগ্রাম হয়েছে, কিন্তু এখানে দেখো কত সিম্পল ওয়েতে আমরা করে ফেলতেছি। এরপরে হচ্ছে এইটা তো আমরা অলরেডি দেখলাম যে 5 থেকে 10 আমরা ডাবল রেঞ্জ ইউজ করছি। সো 5 আর 10, তার মানে 5 থেকে শুরু হবে আর লেস দ্যান 10 যতক্ষণ থাকবে। সো 5 থেকে 9 পর্যন্ত। আবার এখানে আমরা চলে আসছি এই যে থার্ড আর্গুমেন্ট। সো থার্ড আর্গুমেন্ট হিসাবে আমরা 0, 10 আর 2, তার মানে 0 থেকে শুরু হবে, 9 এ এসে থামবে এবং প্রত্যেকটা সে ইনক্রিমেন্ট করবে 2 করে, তাহলে 0, 2, 4, 6, 8। তাহলে এটা অন কাইন্ড অফ ইভেন নাম্বার, আমরা 1 থেকে 10 পর্যন্ত ইভেন নাম্বারের প্রিন্ট করতেছি, তাই না? আমরা কোডটাকে এভাবে বলতে পারতাম যে 10 পর্যন্ত ইভেন সংখ্যা প্রিন্ট করার জন্য একটা কোড লিখো। 10 পর্যন্ত যদি বলে তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে কি চেঞ্জেস আসতো, একজন বলো তো? জি স্যার, বুঝলাম না স্যার। সাপোজ তোমাকে বলছে যে 10 পর্যন্ত ইভেন সংখ্যাগুলোকে প্রিন্ট করো, তাহলে এখানে একটা এখানে স্যার 10 আসতো আসতো স্যার। স্যার, 8 এর পরে 8 এর পর 10 আসতো। এটা তো আমাদের আউটপুট। আমি বলছি আমাদের আউটপুট নিয়ে কনসার্ন না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে কোড স্যার। নিয়ে। তাহলে ইকুয়াল হতো 10 ইকুয়াল। আচ্ছা, আরো সুযোগ দিচ্ছি। কে স্যার 11 লেস দেন 11। এক্স্যাক্টলি, জাস্ট আমাদের এখানে 10 এর জায়গায় 11 দিয়ে দিতে হতো, তাহলে সে এখানে 10 কাউন্ট করতো। সো আমার যখন 10 কেও কনসিডার করতে হবে, অর্থাৎ 10 কেও আউটপুট হিসেবে দেখাতে হবে, তাহলে তখন আমি 10 বলতে পারবো না, আমাকে তখন বলতে হবে 11, কারণ আমরা জানি যে সেকেন্ড আর্গুমেন্টটার লেস দেন পর্যন্ত সে প্রিন্ট করে, আগেরটা পর্যন্ত। সো তখন আমি 11 বলে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাহলে সে 10 কেও কনসিডার করবে। বুঝতে পারছি সবাই, বাকিরা? জি স্যার। পাইথন স্যার এত সহজ দেখে স্যার ইন্ডিয়ান ছোট ছোট বাচ্চারা স্যার অ্যাপ ডেভেলপিং করে ডেভেলপ করতেছে, রাইট? আচ্ছা, যাই হোক, সো আমরাও শিখবো ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, সো এই যে ডিক্রিমেন্টিং অর্ডারে এখন দেখানো হয়েছে, তো আমরা আর এটা ডিসকাশন করছি না। এখানে আমরা শুরু করছি 10 থেকে, আর 0 আগ পর্যন্ত শেষ হবে। 0 আগ পর্যন্ত মানে হচ্ছে 2 পর্যন্ত শেষ হবে। এখন এখানে বলা হয়েছে, এই যে দেখো চলে আসছি আমরা, ইউজ ফর অ্যান্ড রেঞ্জ টু সাম দ্য ইভেন ইন্টিজার ফ্রম 2 through 100। সো 2 থেকে 100 পর্যন্ত ইভেন সংখ্যাগুলো যোগফল দেখাইতে খুবই সিম্পল ওয়েতে আমরা করে ফেলতে পারি। আমরা জাস্ট স্টার্ট করলাম 2 তে, আর যেহেতু 100 কেও কনসিডার করতে হবে, আমরা শেষ করলাম হচ্ছে 101 এ, আর ডিফারেন্সটা রেখে দিলাম, অর্থাৎ ইনক্রিমেন্টিংটা রেখে দিলাম 2, আর টোটাল ইকুয়াল টু আমরা এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করলাম। সো টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার, দ্যাটস ইট। তাহলে খুব ইজিলি আমাকে এটা করে ফেললাম। এটা কিন্তু আমার আউটপুট লাইন। হ্যাঁ, তো আমার টোটাল তাহলে কোডটা কত লাইনের হচ্ছে? 3 লাইনের। তো দেখো এত জটিল একটা কোড, মানে থিংস, যখন আমি প্রথম কোড দেখবো আমি ভাববো যে কত জটিল একটা কোড, বাট সেটা 3 লাইনে করে ফেলতেছি। সো স্যার তার মানে মাইনাস দিলে স্যার ওটা ডিসক্রিমিনেটিং অর্ডারে দেখায়, ডিক্রিমেন্টিং অর্ডারে হবে, রাইট?
মাইনাস দিলে ডিক্রিমেন্টিং অর্ডারে, আর প্লাস দিলে ইনক্রিমেন্টিং অর্ডারে। এখন আমি 2 করে বা আমাকে যদি বলে 3 করে ইনক্রিমেন্ট করো, 4 করে ইনক্রিমেন্ট করো, জাস্ট এখানে আমি থার্ড আর্গুমেন্ট হিসেবে সেটা দিয়ে দেবো, দ্যাটস ইট। ওকে স্যার। ওকে, সো আর্গুমেন্ট অ্যাসাইনমেন্টটা আমরা অলরেডি দেখে ফেললাম। এই যে এটাকে বলে আর্গুমেন্ট অ্যাসাইনমেন্ট। প্লাস ইকুয়াল টু নাম্বার, তার মানে হচ্ছে টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস নাম্বার। সো এটা নতুন করে আমরা দেখতেছি না। ওটা দিকে গেছে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম হচ্ছে ব্রেক আর কন্টিনিউ। সো আমরা ব্রেক আর কন্টিনিউ অনেক আগে থেকে ইউজ করি, কারো মনে আছে কিনা বলো তো দেখি, ব্রেক আর কন্টিনিউ এর কাজ সিম্পল করে। এনিওয়ান? স্যার ব্রেক মানে তো ওই জায়গায় থেমে যাবে স্যার। ব্রেক মানে হচ্ছে, হ্যাঁ, আমাদের গাড়ির ব্রেক যে কাজে হয় জি, সেটাই। কন্টিনিউ এর কাজটা কি? কন্টিনিউ করবে স্যার। চলতে থাকবে। চলতে থাকবে, বাট ওখানে একটা হচ্ছে লস আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়ে আমরা একটা কন্ডিশন দেই যে সাপোজ এমনটা একটা প্রোগ্রাম করতে বললো, যে প্রোগ্রামটা বলছে যে শুধু যারা পাস করেছে তাদের আইডি গুলো আমাকে দেখাও। তো তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, যারা ফেল করেছে, অর ইন আদার ওয়ার্ড যাদের গ্রেডটা এফ, তাদেরকে আমাদের স্কিপ করতে হবে। স্কিপ করে বাকি যে আইডি গুলো সেটা আমাকে প্রিন্ট করতে হবে। সো এটা করতে গেলে আমি খুব ইজিলি কন্টিনিউ দিয়ে করতে পারি। কন্টিনিউ এর কাজটা হচ্ছে, সে প্রথমে আমি বলে আসবে কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে। আমি সাপোজ বললাম যে সে 40 স্টুডেন্টস এর আইডি কে প্রিন্ট করবে। প্রথমে বলে আসলাম যে আমার সেকশনে 40 স্টুডেন্ট আছে, সবগুলো আইডি তুমি প্রিন্ট করো। বাট কন্টিনিউ এর ওখানে আবার আমি বলে দিলাম ইফ ইউ ফাউন্ড এফ গ্রেড দেন কন্টিনিউ। হোয়াট ডাজ ইট মিন? এফ কে তুমি স্কিপ করে বাকি আইডি গুলা সিকোয়েন্স অনুযায়ী প্রিন্ট করো। সো দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি কন্টিনিউ স্টেটমেন্ট ওয়ার্কস ফর। সো ব্রেকটা খুবই সিম্পল, যে আমরা নাম্বার নিলাম সে রেঞ্জ ইন 15, তার মানে আমার 0 to 14 পর্যন্ত সে প্রিন্ট করবে, স্টার্টিং ফ্রম 0 to 14। এখন আমরা বলছি ইফ নাম্বার ইকুয়াল টু 10 দেন ব্রেক, অর্থাৎ যদি আমার নাম্বার 10 হয়ে যায় তখন, এই যে এখানে নাম্বারটা কি বলো একজন? স্যার একটা ভেরি কি বলে ভুলে গেলাম তো। ইন্টিজার। না, এটা একটা ভ্যারিয়েবল, বাট কি ভ্যারিয়েবল আমরা বললাম? ইন্টিজার। না স্যার এটা ভুলে গেলাম, কি জানি স্যার। এটা হচ্ছে ইটারেটর ভ্যারিয়েবল। জি। হ্যাঁ, সো ইটারেটর ভ্যারিয়েবলে সবগুলো ভ্যালু থাকবে সিকোয়েন্স অনুযায়ী 0 to 14। সো এই জন্যই আমরা নাম্বার বা ইটারেটর ভ্যারিয়েবলের সাথে কম্পেয়ার করছি, যে যদি নাম্বারটা যখন এক্স্যাক্টলি 10 হয়ে যাবে, আমরা জানি যে একটা সার্টেন টাইম পর সে ডেফিনেটলি 10 হবে। কখন হবে? সে যখন 0 to 9 প্রিন্ট করে ফেলবে, তারপরেই কিন্তু সে 10 হবে। যদি 10 হয় তার মানে তারপরে বলা হয়েছে যে ব্রেক। সো ব্রেক মানে কি? যদি 10 হয় তাহলে তুমি আর থেমে যাও। থেমে যাওয়া মানে একদম এক্সিট করো, তুমি একদম বের হয়ে চলে যাও। তার মানে যদি আমরা রেঞ্জে বলে আসছি যে তুমি 0 to 14 পর্যন্ত প্রিন্ট করো, বাট আবার ব্রেক স্টেটমেন্টটা যেটা করবে যে 9 পর্যন্ত প্রিন্ট করার পরেই সে এই প্রোগ্রামটা থেকে বের করে দিবে বা লুপ থেকে বের করে দিবে। সো এটাই ঘটেছে এখানে। আমরা যদিও রেঞ্জে রেখে আসছি 0 to 14, বাট 9 প্রিন্ট করার পরেই সে বেরিয়ে চলে আসছে। কেন? এই যে আমরা ব্রেক ইউজ করেছি, দ্যাটস অল। এবার আমরা দেখে নেই হচ্ছে কন্টিনিউ এর কাজটা। স্যার হ্যাঁ, এখানে আমরা কি চাইলে স্যার সিলেক্টেড ইয়াগুলি স্যার ভেরিয়েবলগুলি প্রিন্ট করতে পারতাম না? সিলেক্টেড বলতে বলো তো আরেকটু। যেরকম ধরেন স্যার 0, 5 বা 9 এরকম। হ্যাঁ, সেটা করতে পারবো। সেটার ক্ষেত্রে যদি সিলেক্টেড করতে চাও তাহলে মানে একটা সিকোয়েন্স অনুযায়ী সিলেক্ট করতে হবে, অথবা তোমাকে যেটা করতে হবে যে লিস্টে রেখে দিতে হবে। সাপোজ তুমি যেই আইটেমগুলোকে সিলেক্টেড হিসাবে পিক করবে সেগুলোকে আমি তখন, যেমন তুমি বললে 0, 5, 9, সো আমি একটা লিস্টে রেখে দিলাম। এখন সাপোজ তুমি লিস্টে রেখেছো, বাট তুমি বলতেছো যে 5 হলে তুমি থেমে যাবে, 5 হলে আর বাকিগুলো প্রিন্ট করা দরকার নেই। সো সেক্ষেত্রে তখন ডেফিনেটলি এখানে আমরা ব্রেক ইউজ করতে পারি এবং সে 0 প্রিন্ট করে থেমে যাবে, আর কিছু প্রিন্ট করবে। 3টাকে প্রিন্ট করা যাবে না?
তিনটাতেই প্রিন্ট করা যাবে, কিন্তু তুমি তো এখানে ব্রেক ইউজ করছো। তুমি যদি নরমালি চাও যে হ্যাঁ এটা তো আমরা এখানেই করে আসলাম না, লিস্ট ইউজ করে। জি স্যার। এই যে লিস্ট ইউজ করে আমরা সবগুলোকে প্রিন্ট করতে যদি চাই তাহলে অবশ্যই আমরা প্রিন্ট করতে পারবো। এখানে আমরা টোটাল করেছিলাম, তুমি করতে যাচ্ছ যে প্রত্যেকটাকে প্রিন্ট করা, সো টোটাল না করে আমরা জাস্ট যেটা করবো যে প্রতিবারই প্রিন্ট করে দেবো, খুব ইজিলি তখন প্রিন্ট করে দেবো। তো কোথায় ছিলাম আমরা? এখানে। আচ্ছা, তাহলে এবার আমরা চলে গেলাম কন্টিনিউয়াস। তো যেটা বললাম কন্টিনিউয়াস, তো আমরা রেঞ্জে যদিও রেখেছি 10, বাট আমরা ওই যে বলে দিলাম যে সাপোজ যে যেগুলো গ্রেড এফ হবে, সো এফ যদি হয় নাম্বারটা আমাদের আবারও কি ইটারেটর ভ্যারিয়েবল, সো ইটারেটর ভ্যারিয়েবল ইকুয়াল টু যখন এফ হয়ে যাবে তখন কিন্তু তুমি ওইটাকে স্কিপ করো। সো কন্টিনিউয়ার আদার যদি আমরা মিনিং ধরে নেই তাহলে আমরা মাথায় বসা নেই স্কিপ, সেই স্কিপ করবে। এই যে এখানে বলে দেওয়া আছে কিন্তু স্কিপ করবে, ঠিক আছে। সো তাহলে সে স্কিপ করে গেল, স্কিপ করলো কাকে? 5 কে। সো 5 কে স্কিপ করে বাকিগুলা কিন্তু সে প্রিন্ট করবে। মানে এর আগে যখন আমরা 5 বলেছিলাম তাহলে 5 এর আগ পর্যন্ত প্রিন্ট করে থেমে গেছিল ব্রেকে, বাট এখানে যেটা করবে যে সে থামবে না, শুধু ওইটাকে স্কিপ করবে, বাট রেঞ্জ যেটা বলবে যেমন 0 থেকে 9 পর্যন্ত সে সবই প্রিন্ট করবে, শুধু ওই নাম্বারটাকে স্কিপ করে গেছে। সো ওই যে যেটা আমরা বললাম যে 40 জন স্টুডেন্টের আইডি প্রিন্ট করবে, বাট যদি ওখানে এফ পায় তাহলে এফটাকে শুধু স্কিপ করবে। বুঝতে পারছি কন্টিনিউয়ার কাজ? জি স্যার। আচ্ছা, সো দ্যাটস ইট। এইটা আমাদের ফার্স্ট পার্ট, এটাই ছিল। আমাদের সেকেন্ড পার্ট আমরা এর পরের উইকে দেখব। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বলো তো? স্যার একটা কোশ্চেন, সেটা হলো হ্যাঁ, স্যার আমরা কি চাইলে স্যার এই যে নাম্বারের পরিবর্তে স্যার ক্যারেক্টার ইউজ করতে পারতাম না? তখন হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারো, বাট রেঞ্জ শুধুমাত্র নাম্বারের সাথে কাজ করে। স্যার ক্যারেক্টারের জন্য কি ইউজ হয়? ক্যারেক্টারের জন্য লিস্ট আছে, টাপলস আছে, ওগুলো আমরা দেখবো। লিস্টে সবই আমরা ইউজ করতে পারি, বাট রেঞ্জ ফাংশনটা তো হচ্ছে সে শুধুমাত্র মানের জন্য। মান না, শুধু তো আমরা বলছি যে কোথায় থেকে শুরু করব আর কোথায় থেকে শেষ করব। বাট আমি যদি বলি এ থেকে শুরু করো, সো এর তো আসলে অ্যাসেম্বলি কিন্তু বুঝে যে এ মানে 65, জি স্যার। হ্যাঁ, অথবা 41। তো সে কারণ হচ্ছে অ্যাসেম্বলি ডিরেক্টলি সে আস্কি কোড নিয়ে কাজ করে। জি স্যার। সো এখানে কিন্তু ওরকম হচ্ছে না, সে কিন্তু আবার এখানে 65 বা 41 কনসিডার করতে যাবে না, সে দেখবে এটা ক্যারেক্টার। সো ক্যারেক্টারের কিন্তু কোনো স্টার্ট, বা আমি যদি বলি যে সি তে গিয়ে থেমে যাও, সো সি তে থেমে যাও মানে সি এর আগে থামতে হবে, সি এর আগেটা কি সে কিন্তু এটা বের করতে পারবে না। অথবা আমি যদি বলি যে ডিফারেন্সটা হবে বি, তাহলে এটার কোনো মানে দাঁড়ালো না, ক্যারেক্টার চিনে না আর কি, এরকমই ব্যাপার। হ্যাঁ, রাইট। সো ক্যারেক্টার চিনে, কিন্তু ক্যারেক্টার আজকে নিয়ে এসে কাজ করে না, ডিরেক্টলি ক্যারেক্টার নিয়ে কাজ করতেছে। বাট যখন তোমরা এই যে অ্যাসেম্বলি তো তোমাদের আবার আছে, তো অ্যাসেম্বলিতে যখন আবার করবে ওখানে আবার সে ক্যারেক্টার বা ওখানে ক্যারেক্টার বা ইন্টিজার বলে কোনো কিছু নেই, ওখানে এভরিথিং ইজ আস্কি কোড। সো যাই করো না কেন তুমি আস্কি কোড নিয়ে তোমাকে ডিল করতে হবে। সো অ্যাসেম্বলি আমি বহুত বছর পড়াইছি, প্রায় 4-5 বছর। সো অ্যাসেম্বলিও আমি খুব পছন্দ করি এবং ভালোই লাগে কোড করতে অ্যাসেম্বলিতে। স্যার অ্যাসেম্বলিতে পেঁচানো একটু ব্যাপারটা পেঁচানো কেন? পেঁচানো লাগে এই কারণে যে আমরা এখন হাই লেভেল নিয়ে ডিল করছি, এই যে যেমন এইখানে আমরা চলে আসছি ডিরেক্টলি হাই লেভেল, বাট অ্যাসেম্বলি তো লো লেভেল। সো ওইটা হচ্ছে ওখান থেকেই কিন্তু আমরা তোমার জেনারেশন বাই জেনারেশন ডেভেলপ করতে করতে নাও এখন আমরা আসছি হচ্ছে হাই লেভেল। সো লো লেভেলটা ডেফিনেটলি একটু ডিফিকাল্ট থিংস টু আন্ডারস্ট্যান্ড, বাট when you understand you realize that how the evolution of programming is actually happens, কোথা থেকে আমরা কোথায় এসেছি এবং বিগিনিং এ আসলে জিনিসগুলা কি ছিল, তখন কিন্তু প্রোগ্রামিং করতে খুব ভালো লাগে। হ্যাঁ, সো স্যার আপনি কোন সেকশনে নেন অ্যাসেম্বলিটা? না এখন আর নেই না, আগে নিতাম, এখন অ্যাসেম্বলি থেকে বের হয়ে আসছি আর কি। বাট আমি প্রায় 4 থেকে 5 বছর অ্যাসেম্বলি পড়াইছি। সো অ্যাসেম্বলিটা বেশ ভালোই লাগতো আমার পড়াতে। এখন আবার চলে আসছি পিওর হাই লেভেলে। আসলে ওই তোমার যখন জাভা পড়াতে শুরু করলাম আর পাইথন পড়াতে শুরু করলাম তখন কিন্তু আর ওইটাতে ভালো লাগতো না। যেটা হয় ইউজুয়ালি, মানে তুমি যদি স্পুন দিয়ে তোমাকে কেউ খাওয়াই দেয়, তুমি হাত দিয়ে কি আর খাইতে যাওয়া বলো, বিষয়টা হয়ে গেছে এটা। সো পাইথন কিন্তু আসলে আমাদের স্পুন দিয়ে তুলে তুলে খাওয়াই দেয়, তো বিষয়টা হচ্ছে এটা।
এনিওয়ে, সো আমরা দুই তিনটা এইখান থেকে আমরা একটু রান করে দেখি, যদিও আমরা আমাদের ল্যাবে যেটা আছে, সো আজকে যেগুলো দেখলাম ওগুলোই ল্যাবে আমরা ইমপ্লিমেন্ট করব। তারপরেও আমরা একটু জানার জন্য, আমরা যেহেতু কনসেপ্টটা শিখলাম, সো একটু যদি আমরা দেখে নেই ইমপ্লিমেন্ট করা, বিশেষ করে যে আমরা বললাম যে ব্লকগুলা কিভাবে এখানে মেনটেন হয়, সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের একটু ইট ডাজ মেক সেন্স। সো আমি চলে যাচ্ছি এখন কোল্যাবে, শেয়ার দিয়ে দিই। ওকে, আমরা চলে আসছি আমাদের এই যে ফার্স্ট নোটবুক, যেটা এর আগের দিন যেটাতে প্র্যাকটিস করেছি ওটাতেই। সো আমরা একটা নতুন কোড শেল অ্যাড করে নেই, একটু জুম করি। আচ্ছা, সো আমরা তাহলে যেটা করি, প্রথমেই রেঞ্জে চলে যাই। সো প্রথম যে রেঞ্জটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে অন রেঞ্জ, অর্থাৎ জাস্ট একটা আর্গুমেন্ট আমরা দেব। তো আমরা বললাম আই ইন রেঞ্জ, আইটা এখানে কি স্যার ইটারেটর ভ্যারিয়েবল, রাইট। তো এরপরে আমরা জাস্ট কি করব, আমরা প্রিন্ট করে দেব। আচ্ছা, প্রিন্ট করার আগে ফরটা কি, ফর হচ্ছে লুপ। সো যে কোনো লুপ যখন আমরা শুরু করব, আমরা এই যে এটাকে এই সিম্বল দিয়ে আমরা শুরু করব, এটাকে আমরা কি বলি? সেমিকোলন। ক্লোন স্যার, এটাকে বলি আমরা কোলন। সেমিকোলন হচ্ছে এইটা। আচ্ছা, কোলন দিয়ে শুরু করব, করার পরে দেখো জাস্ট আমি ইন্টারপ্রেস করছি। ইন্টারপ্রেস করার পরে দেখো কি হয়েছে। এমনি সময় যদি আমি এটা ইউজ না করে ইন্টারপ্রেস করি, তাহলে দেখো একদম লাইনের শুরুতেই যাচ্ছে, ঠিক আছে। বাট যখন আমরা এই কোলন ইউজ করে ইন্টারপ্রেস করছি, তখন দেখো দুইটা স্পেস, 1 2। আবার তুমি চাইলে এটাকে নিজে থেকেও দিতে পারো, বাট আমি যে ফর ব্লকের মধ্যেই আছি এটা বোঝানোর জন্য এটা এখানে কোনো ব্র্যাকেট আমরা ইউজ করি না, যে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে যা যা থাকবে সেটা হচ্ছে ফর লুপের মধ্যে, এটা না। এখানে আমাদের কোনো বেসিস, যেহেতু আমরা এখানে ফ্রিও সিনট্যাক্স ইউজ করি, কোনো বেসিস আমরা ইউজ করব না। স্মার্ট অনেক, ব্লক বোঝানোর জন্য স্মার্ট অনেক, রাদার দেন আমরা জাস্ট হচ্ছে এই যে এটাকে ইন্ডিসিসটা ইউজ করব, এটা দিয়ে বুঝাবো যে আমি এই ব্লকের মধ্যে আছি। সো আমি তাহলে এখন প্রিন্ট করে দেই, প্রিন্ট। দেন আমাদের প্রথমে মেনশন করতে হয় যেটা আমাদের ইটারেটর ভ্যারিয়েবল, সেটা তো ইটারেটর ভ্যারিয়েবল এখানে আমাদের আই, দেন কমা দিয়ে প্রিন্ট, এন্ড দেন ইকুয়াল টু দিয়ে। তাহলে যেটা হবে, এখন যেহেতু আমরা কোনো স্পেস দেই না এখানে, সো দ্যাট সে যেটা করবে যে সবগুলা সিকোয়েন্স অনুযায়ী প্রিন্ট করবে। আমরা প্রিন্ট করে দেখি। সো কোন জুপিটার নোটবুককে আবার ওপেন করে প্রথমবার রান করতে গেলে ওই যে সেম ঘটনাটা ঘটবে, অ্যালোকেট করে কানেক্ট করবে, তারপরে আমার জন্য ক্লাউডে একটা স্পেস সে র্যাম এবং রোম অ্যাসাইন করবে, দেন তখন এটা রান হবে। আমরা একটু পাইচার্মটা ওয়ান্স ওটাতে ডাইরেক্টলি হয়ে যায়। ওকে, সো দেখো আমাদের রান আউটপুট দিয়ে দিয়েছে, যেহেতু আমরা এখানে কোনো স্পেস দেই নাই, সো দ্যাট এই জন্য কোনো স্পেস ক্রিয়েট হয় না। একদম যেমনটা বললে যে আমরা যদি কমা দেই, তাহলে যে দেখা যাক কি হয়। তাহলে দেখো প্রত্যেকটা এলিমেন্টের পরে কিন্তু কমা দিয়ে আসছে, বাট এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে জি স্যার, ইউজুয়ালি লাস্ট এলিমেন্টের পরে কিন্তু কমা আসে না, এটা লজিক্যালি হয় না, বাট এখানে চলে আসবে। এনিওয়ে উই ক্যান ডু দ্যাট। সো তাহলে এটা চলে গেল আমাদের অন আর্গুমেন্টেড। সো আমরা এবার চলে যাই টু আর্গুমেন্ট। আমরা 0 থেকে স্টার্ট করছি এবং 10 পর্যন্ত প্রিন্ট করছি। সো 10 পর্যন্ত বলতে হচ্ছে 10 এর আগ পর্যন্ত। সো আমরা যদি রান করি,
তাহলে এখন যেটা হবে ওই সেম কাজটাই হচ্ছে, বাট আমরা স্টার্ট আর এন্ড পয়েন্টটা আমরা প্রিসাইসলি এখন স্টার্ট পয়েন্টটাকে কনফিগার করতে পারি। আমার যদি প্রয়োজন হয় 0 থেকে স্টার্ট করা, তাহলে আমরা সেই ক্ষেত্রে অন আর্গুমেন্টেড ইউজ করতে পারি। বাট যদি সাপোজ বলো যে তোমার স্টার্ট হবে 2 থেকে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের 2 আর্গুমেন্টেড রেঞ্জ ইউজ করতে হবে। সো তাহলে আমার তখন স্টার্ট হবে 2 থেকে। এবার আমরা চলে যাই 3 আর্গুমেন্টেড। তো তার মানে আমার জাস্ট আমরা স্টার্ট করব হচ্ছে 0 থেকে, ইনক্রিজ করবে হচ্ছে 2 করে, এবং আমরা 10 কেও ইনক্লুড করতে। সো দ্যাটস ইট। তাহলে দেখো আমাদের 2 লাইনে কোড হয়ে গেল যে 1 থেকে 10 পর্যন্ত ইভেন্ট সংখ্যাগুলো প্রিন্ট করে দেখো। আমরা সিম্পল 2টা লাইনে প্রিন্ট করে শেষ করে ফেললাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এই যে স্পেসিংটা আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা যেটা করি, ওই যে সবকিছু ঠিক আছে, বাট এগুলোর যোগফলটা আমরা দেখাতে যাচ্ছি। তো যোগফল দেখানোর জন্য আমরা যেটা করি, টোটাল বলে একটা ভ্যারিয়েবল নিলাম, 0 রাখলাম। এরপরে ডেফিনেটলি টোটালটাও তো এই ব্লকের মধ্যেই থাকবে, তাই না? মানে এই লুপের মধ্যেই থাকবে না, ফর লুপের মধ্যে, নাকি ফর লুপের বাইরে থাকবে টোটালটা? ভিতরেই থাকবে। ভেতরেই থাকবে। সো তাহলে আমরা আবার যদি ইন্টারপ্রেস দেই, সে কিন্তু ওই লুপের ভেতরেই আছে। সো আমার লুপের বাইরে যেতে হলে জাস্ট আমি ব্যাক করে যাব, ওইটা আমরা দেখাচ্ছি। সো আমরা বললাম টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস হচ্ছে আই। তাহলে যেটা হবে এখন প্রতিবারই সে আই এর ভ্যালু, আই হচ্ছে আমাদের ইটারেটর ভ্যারিয়েবল, আই এর ভ্যালু প্রথমে হবে 0। সো সে 0-র সাথে 0 প্রিন্ট যোগ করবে, এরপর টোটালে রাখবে। আবার যেহেতু লুপটা শেষ হয় নাই, আবার সে ফেরত যাবে, আই এর ভ্যালুটা হয়ে যাবে কত, 2, সে সরি 1 এর সাথে টোটালটা যোগ করবে, যোগ করে টোটালটা হয়ে যাবে 1, আবার ফেরত যাবে, এন্ড সো অন। আচ্ছা, সো এখানে তাহলে আমাদের লাস্ট পর্যন্ত টোটালে এসে সবগুলা যোগফল থাকবে। সেটা কত হবে, আমরা যদি কাউন্ট করি 1 থেকে 10 এর সংখ্যার যোগফল কত হয়? মোস্ট প্রবাবলি 45 হওয়ার কথা, নাকি না কত হয়? 55 বলো একজন। 30 হয়? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। সো এখন কি আমাদের আর এই লুপের মধ্যে থাকার দরকার আছে? আমাদের লুপের কাজ শেষ না, আমরা তো এখন প্রিন্ট করব, তাই না? আমাদের টোটালে তো চলে আসছে Yes, sir, print সবগুলা সংখ্যা যোগফল। সো তাহলে প্রিন্ট কি আমরা এই লুপের মধ্যেই রাখবো? No, sir. লুপের মধ্যে ডেফিনেটলি লুপে রাখবো না, কারণ লুপের মধ্যে রাখলে সে প্রথমে টোটালের ভ্যালু প্রিন্ট করবে 0, তারপরে আবার প্রিন্ট করবে 1, তারপরে আবার প্রিন্ট করবে 3 এন্ড সো অন। আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পুরো সংখ্যার যোগফলটা সে একবারই প্রিন্ট করবে। তাহলে আমরা যেটা করব, ইন্টারপ্রেস করলেও আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিসিসটা এখনো দেখাচ্ছে হচ্ছে এই লুপের মধ্যে, বাট আমরা বলবো যে না, আমরা লুপের বাইরে চলে যাবো। আমরা একদম ব্যাক করে গেলাম। তারপরে আমরা বললাম প্রিন্ট এন্ড দেন টোটাল। that will do for us. So আমরা যদি এখন রান করি, আচ্ছা সরি, এই যে এইটা তো আর লাগবে না আমাদের লাস্টে কিন্তু যোগফলটা দিয়েছে, কিন্তু এই লাইনটা আমাদের লাগবে না। আমরা শুধু এখন টোটাল করছি, আমরা ইন্ডিভিজুয়াল সংখ্যা প্রিন্ট করব না। সেটাকে আমরা হাইড করতে পারি, হ্যাশ ইউজ করলেই এটা হাইড হয়ে যাবে। তাহলে থাকে। তো দেখো আমরা করতেছি কি, যে খুবই কমপ্লিকেটেড একটা প্রোগ্রাম, কিন্তু মানে এটা ইউজ টু বি ভেরি বিগ, বড় হওয়া উচিত ছিল, কিন্তু কি হয়েছে, আমরা 4 লাইনে একটা কোড কমপ্লিট করে ফেলছি। সেটা কি, যে 0 থেকে 10 পর্যন্ত যে ইভেন্ট সংখ্যাগুলো আছে সেই ইভেন্ট সংখ্যার যোগফল। তো অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি এখনই কোডটা করতে বসো, করে দেখবা যে কত কমপ্লিকেটেড হয় এবং কত বড় হয়। দেখো এখানে আমরা কত ইজিলি করে ফেললাম। সো এনিওয়ে, তাহলে আমরা আরো ডিটেল দেখবো হচ্ছে আমাদের ল্যাব ক্লাসে। আপাতত আজকের মতো এটুকুই থাক। আমার মেইন উদ্দেশ্যটা ছিল তোমাদেরকে এই স্পেসিংটা দেখানো, যে আমরা এই স্পেসটা দিয়ে আসলে বুঝাই যে ব্লকটা কন্টিনিউ করতেছে, এবং ব্লক যতক্ষণ কন্টিনিউ করবে, দেখো এখানে একটা দাগ উঠে আছে, তার মানে ফর লুপের মধ্যে ব্লকটুকু হচ্ছে এই লাইনটা। আবার যদি আরেকটা দেই, তাহলে ওইটা আরেকটু কন্টিনিউ করবে,
সাপোজ এইটুকু হচ্ছে ফর লুপের মান। সো জাস্ট তোমরা যখন বিশেষ করে লুপিং গুলা ইউজ করবে তখন এটা একটু কনসার্ন রেখো যে আমরা ওইটা ব্লকটাকে মেনশন করি হচ্ছে এই স্পেসটুকু দিয়ে, সো এই স্পেসটুকু যাতে থাকে, দ্যাটস ইট। সো আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আজকে মতো আমরা শেষ করে ফেলতে পারি। স্যার এইচডব্লিউ কি দেখবেন আজকে নাকি? কোনটা, ওই হোমওয়ার্কসটা নাকি? জি স্যার। কে কে করছো বলো তো, সবাই আমরা করতে পারছি? জি স্যার করেছি। জি স্যার করেছি। আচ্ছা ওকে, সো একজন তাহলে স্ক্রিন শেয়ার করে আমাদের দেখাই দাও। কে স্ক্রিন শেয়ার করবে? আমি শেয়ারিংটা অফ করে দেই। কেউ করতে চাও স্ক্রিন শেয়ার? স্যার স্ক্রিন শেয়ার করতাম বাট লোডশেডিং এর জন্য স্যার কারেন্ট চলে গেছে। আচ্ছা কেন প্রবলেম। আর কারো? স্যার ল্যাব ক্লাসে দেখাই স্যার। ল্যাব ক্লাসে দেখাতে এই চাও? বেটার হবে Fine. স্যার, ল্যাব ক্লাসে দেখাই ল্যাবের জিনিস। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। সো তাহলে আমরা ল্যাব ক্লাসে দেখব। আর তাহলে আমরা আজকে যেগুলো দেখলাম এগুলো একটু তোমরা নিজেরা প্র্যাকটিস করো, কারণ প্রোগ্রামিংটা আসলে এখন দেখো তোমরা মোটামুটি তোমাদের সবার এতেই থাকবে যে আমরা বুঝে গেছি, বাট যখন আবার নিজে প্র্যাকটিস করতে যাবে তখন কিছু কনফিউশন থাকবে। এটাই হচ্ছে বেস্ট ওয়ে। অবশ্যই কনফিউশন আসা উচিত, কারণ কনফিউশন কোশ্চিন আসলেই ওইটার আনসার খুঁজে বের করার ওয়েটা চলে আসবে। সো কোশ্চিন প্রবলেমস ইজ গুড থিং। আসুক আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করতে করতে শিখব। আর আমাদের আজকের পার্টিসিপেন্ট অনেক কম ছিল, আই ডোন্ট নো ওয়াই, বাট আমাদের পার্টিসিপেন্ট শুড বি মোর অর লেস 30। সো এটা কেন জানি আজকে হয় না, এনিওয়ে বাট আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ক্লাসগুলো কন্টিনিউ করা। হ্যাঁ সামজিব কিছু বলবেন? ছিল অনেকে হয়তো চলে গেছে স্যার। আচ্ছা এনিওয়ে ঠিক আছে, রেকর্ডিংটা আমরা অফ করে দেই।